আবির স্প্যারো, ইবুক ভার্সন, লেখিকা সালমা চৌধুরী। বন্যা থতমত খেল, ঢোক গিলে মলিন কণ্ঠে বলল, আপনি মেঘের ভাই, তাই আমিও ভাইয়া বললাম। আমি মেঘের ভাইয়া, তাই বলে তোমার না। বন্যার আগে কপাল কুঁচকাল, মনে মনে বিড়বিড় করলো, মেঘের ভাই হলে আমার কি চাচা লাগবে? আজব। তানভীর গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালো, কল দিয়েছিলে কেন? বন্যা চুপ করে রইল। তানভীরের ধমক খেয়ে ফোন করার কারণটা ভুলে গেছে মেয়েটা। আস্তে করে নিঃশ্বাস নিয়ে বলল, মেঘ কোথায়? তানভীর চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করল, বর্ণনা তোমাদের বাসায় গেল? যায়নি? এসেছিল। তাহলে? বন্যা কি বলবে বুঝতে পারছে না। যেখানে ভাইয়া ডাকার অপরাধে এত বড় খেল, সেখানে যদি বলে মেঘ কারোর সাথে চলে গেছে, তাহলে যে কি ঘূর্ণিঝড় শুরু হবে কে জানে। তানভীর নরম স্বরে ডাকলো, বন্যা। জি? কিছু হয়েছে? না, মানে মেঘ অনেকক্ষণ আগে আমাদের বাসা থেকে বেরিয়েছে, বাসায় পৌঁছেছে কিনা তার জন্যই কল দিয়েছিলাম। মেঘকেও আগে কয়েকবার কল দিয়েছি, কিন্তু রিসিভ করেনি। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, আমি বাসার বাইরে, হাসপাতালে এসেছি একটু। বন্যা ভীতিকর কণ্ঠে বলল, কেন? কারো কিছু হয়েছে? বন্ধুর বাবা অসুস্থ, ওনাকে দেখতে এসেছিলাম। ও, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর সহসা ডাকলো, শোনো। জি বলুন। বনুর মুখে শুনেছিলাম তোমার বোনকে আজ দেখতে আসবে, এসেছিল কি? জি। সব ঠিকঠাক আছে? মানে পছন্দ হয়েছে? বন্যা শক্ত কণ্ঠে বলল, না, কোনো কিছুই ঠিক নেই, তারা এক নাম্বারে লোভী। কেন কেন? বন্যা একটু থামলো, রাগী স্বরে বলতে শুরু করলো, আমার তাদের চাওয়া কমতি নেই। বিয়ের আগে তাদের চাহিদার লিস্ট দারাজে ফ্রি ডেলিভারির অফারের মতন বাড়ছে। বিয়ের পর কি হবে ভাবা যায়? আমরা মেয়ে বিয়ে দেব, কোম্পানির পণ্য বিক্রি করতে আসিনি। তাদের মেয়ে লাগবে ভদ্র আর স্মার্ট হতে হবে, ভার্সিটি পড়ুয়া, চাকরিজীবী হতে হবে, সাথে বাবার অঢেল সম্পত্তিও থাকা চাই। জামাইকে ঢাকা শহরে ফ্ল্যাট না দিতে পারলে কিভাবে হবে? তানভীর খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। বন্যা থামতেই তানভীর বলল, যা হয় ভালোর জন্যই হয়। হয়তো আপুর জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে। বন্যা শান্ত কণ্ঠে বলল, দোয়া করবেন। ফিমানিল্লাহ। রাখছি। তানভীর কিছু বলার আগে বন্যা কল কেটে দিল। আবির মেঘকে নামিয়ে বাইক নিয়ে একেবারে এসে থামলো বন্ধুদের আড্ডার মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনো আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কিলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায়। আবির বাইক থেকে নেমে রাকিবের পেটে দু-তিনটা ঘুষি বসিয়ে দিল। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে গেল। রাসেল বসা থেকে উঠে আতঙ্কিত কণ্ঠে শোধালো, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলল, উফ, এভাবে কেউ মারে? আমি রাগান্বিত কণ্ঠে বলল, তোর যেমন মুখ বেশি চলে, আমার তেমন হাত বেশি চলে। তার উপর এমন একটা গার্লফ্রেন্ড জুটিয়েছিস, সে দেখি তোর থেকে আরো কয়েক কাঠি ওপরে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হয়েছেটা কি, বলবি আমাকে? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না, আবিরকে বিকেলে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাসকা খেয়েছি। যে আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে এসেছে আমার আমার জানতে হবে না? আমি দৌড়ে গেলাম আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরোই অবাক। খুশির মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়ার সেই ঝাল এখন মেটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ওকে ওকে কত কষ্ট করে আমার সঙ্গে নিয়ে এসেছি, সেটা কি তুই জানিস? জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল, ঠিকই তো, আবির আবিরেও আবিরের ওকে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার স্বরে বলল, এজন্য আমি বলেছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভ্রুকুঁচকে তাকিয়ে বলল, তুই কি এ কথা ওদের সামনে বলে ফেলেছিস?
রাকিব আবারও বলল, একটু বলেছি, না মানে আমার কি দোষ? উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চেয়েছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল। অকস্মাৎ বলে উঠল, ঠিকই আছে, আরো খামার। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, মুখ ফসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বললি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মোমেন্টে বাগড়া দিয়েছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো বাগড়া দিয়েছি? রাকিব মেঘ কেটে বলল, আমারটা তো মেঘের মতন অত লক্ষ্মী না। আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরো নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিছু বলার আগেই রাকিব পুনরায় বলা শুরু করলো, আমারটার মাথায় সারাক্ষণ চিন্তায় থাকে কিভাবে আমার সাথে ঝগড়া লাগাবে। ঝগড়া অভিনব উপায় খুঁজে প্রতিনিয়ত। যদি ঘুরতে নিয়ে যায়, বাসা থেকে বের হয়েই সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজের শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কিভাবে করতে দেই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলল, রাকিব, কি করছিস তুই? রাকিব আবারও হাসতে শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল, রাসেল রে, তোকে একটা জিনিস দেখানোই হয়নি। বস, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোকে। আয় বস, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয়, নিজের কুকীর্তি দেখে যা। তিন বন্ধু চেয়ার টেনে বসেছে। এর মধ্যে মোবারক আর লিমনও চলে এসেছে। পাঁচজনই চেয়ার কাছাকাছি এনে বসলো। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি। কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো। মেঘ আবিরের মুখে তুলে ফুচকা খাওয়াচ্ছে, সেই দৃশ্য রেকর্ড করে নিয়ে এসেছে। এইটুকু দেখে মোবারক আর রাসেল চিৎকার করলো, আবির, তুই ফুচকা খেয়েছিস? মোবারক মেঘের ব্যাপারে অতশত জানে না, তাই অতর্কিতে বলে উঠল, আবির, তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও আবার মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। লিমন এবার হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে উঠল, মেঘ নাকি নাম শুনেছিলাম, উনি কি সে? আবির শুধু উপর নিচ মাথা নাড়ল। লিমন খানিক অভিযোগের সুরে বলল, এটা আমি মানতে পারলাম না। সেই দিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খাওয়াতে, চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না, অথচ আজ? রাকিব দাঁত কেলিয়ে বলল, মেঘ কিছু বলবে, আবির আবার না করতে পারে না। বন্ধুরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাসেল সহসা বলে উঠল, তুই তো টক খাস না জীবনেও, ফুচকা কিভাবে খেয়েছিস? আবির মুচকি হেসে জবাব দিল, শুধু টক কেন, ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নেব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত সবার মুখে চাওয়াচাই করলো। মোবারক হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টার স্বরে বলল, আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন, কি হয়েছে? আবির কিছু বলার আগেই রাকিব বলল, আবিরের কপালে বিয়ে নেই, তোরা বরং আমার বিয়ের জন্য প্রস্তুতি নে। আমি আর রিয়া খুব শীঘ্রই বিয়ে করছি। কেউ রাকিবের কথায় খুব একটা পাত্তা দিল না। রাকিব আবারও বলল, শুনেছিস তোরা, আমার আর রিয়ার বিয়ে। রাসেল বলল, তোদের উপর থেকে আমাদের সব আস্থা চলে গেছে। দেখা গেল বিয়ের দিন দুজন মিলে ঝগড়া শুরু করে দিলি। এক পর্যায়ে ঘোষণা দিলি, অনির্দিষ্টকালের জন্য তোদের বিয়ে স্থগিত ঘোষণা করা হলো। এই মুহূর্তে খাওয়া দাওয়া বন্ধ করুন। তখন কি হবে ভেবেছিস একবার? তোদের মারতে না পেরে লোকজন গণহারে আমাদের পেটাবে। রাকিব মলিন কণ্ঠে বলল, ঝগড়া একটু বেশি করি বলে এভাবে শোনাবি? সবাই একসঙ্গে বলল, ও সরি। এর মধ্যে লিমন বলল,
এই আবির শোন। হ্যাঁ বল। মেঘ কিছু টের পেয়েছে? কি টের পাবে? ভার্সিটির বিষয়ে? বোধহয় না। জলজান্ত আমিটা আমিটা অস্তিত্ব ফিল করতে পারছে না। সে তো ছিল কিছু কাগজের টুকরো। লিমন ফের বলল, আবেগগুলো এতটাও ঠুনকো ছিল না। আবির নিরেট কণ্ঠে বলল, ওর প্রতি আমার আবেগ কোনো কালেই ঠুনকো ছিল না। মেঘ আমার অস্তিত্বে মিশে থাকা আমিময় অসুখ ও অমর অসুখ। রাসেল বলল, বিয়ে করে নে তাড়াতাড়ি, তাহলেই সব অসুখ ভালো হয়ে যাবে। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, বিয়ের জন্য যোগ্যতা অর্জন করতে হয়। আমি এখনো যোগ্য হতে পারিনি। এক বুক ভালোবাসা দিয়ে প্রেম হয়, কিন্তু সংসার হয় না। মুবারক প্রশ্ন করলো, কেন? আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, আমি মেয়েকে ভালোবাসি। এইটুকু নয়, অনেক বেশি ভালোবাসি। তাই বলে একতরফা ভালোবাসা জোর করে বিয়ে করব? এমন ছেলে আমি নই। যেদিন মেঘ রাজি হবে, মন থেকে আমায় চাইবে, সেই দিন বিয়ে করব। আবির ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো, ব্যস্ত কণ্ঠে বলল, আমায় যেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। নিমল বলল, দেখলি রাকিব, গতকালও আবির রাত 12টা পর্যন্ত আমাদের সময় দিয়েছিল, অথচ আজ রাত 9টা বাজতেই বলছে অনেক রাত হয়ে যাচ্ছে। রাকিব আর চোখে তাকিয়ে বলল, তাই দেখছি, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য ছটফট করছে শ্বশুর ভক্ত জামাই। আবির ক্ষীণ হেসে বলল, শ্বশুরের কাছে থেকে ভদ্র ছেলের অ্যাওয়ার্ডটা যদি না পেলাম, তবে কিসের সেরা জামাই হলাম? সমাজের মানুষ যখন জিজ্ঞাসা করবে ছেলে কেমন, আমার শ্বশুর যেন এক কথায় বলতে পারে, মনের মতন। সেই ব্যবস্থা তো আমাকে করতে হবে। আবির কলিং বেল চাপতেই হালিমা বেগম দরজা খুলে দিলেন। আবিরকে দেখে হেসে বলল, মাশাআল্লাহ, এখন কত সুন্দর লাগছে তোকে। সকালে কিভাবে এসেছিলি? দেখতে কেমন লাগছিল? আবির মৃদু হেসে জবাব দিল, তাড়াহুড়োতে চুল কাটার সময় পাচ্ছিলাম না। মোজাম্মেল খান ভিতর থেকে ডাকলেন, কে এলো? আবির। আবির ভেতরে ঢুকলো, কোমল গলায় সালাম দিল। মোজাম্মেল খান সালামের উত্তর দিতে দিতে বলল, শুনলাম সকালে এসেছিস। খাওয়া দাওয়া হয়েছে? দুপুরে খেয়েই বেরিয়েছিলাম। আপনি খেয়েছেন চাচ্চু? না, এখনো খাওয়া হয়নি, ভাবলাম তুমি এলে একসঙ্গে খাবো। আবির হাতে থাকা ঘড়ির সময় দেখতে দেখতে ব্যস্ত কণ্ঠে বলল, সরি, আমি বোধহয় ফিরতে একটু দেরি করে ফেললাম। না না, কোনো সমস্যা নেই, তুমি ফ্রেশ হয়ে আসো। আবির ঘাড় কাত করে সম্মতি দিল। তানভীর রুমে যেতে আগে মেঘের দরজায় দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে। আবির ভ্রু নাচাতে মেঘ পর্দা ছেড়ে রুমে চলে গেল। আবির কিছু বুঝতে পারলো না। ফ্রেশ হয়ে আসতে আসতে তানভীরও চলে এসেছে। তিনজন একসঙ্গে খেতে বসলো। মোজাম্মেল খান ডাকলো, মেঘ। মেঘ সহসা রুম থেকে বেরিয়ে এলো। মোজাম্মেল খান বলল, আমাদের সাথে বসো। মেঘ শীতল কণ্ঠে বলল, তোমরা খাও, আমি আম্মুর সাথে খাবো। মোজাম্মেল খান জোর করলেন না। হালিমা বেগম হাত থেকে তরকারির বাটি নিল। মেঘ আব্বুর প্লেটে খানিক তরকারি দিয়ে আবিরের কাছে গিয়ে দাঁড়ালো। ধীর কণ্ঠে বলল, আপনাকে দিই? আবির বাটির দিকে তাকিয়ে এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, আর কিছু নিব না। হালিমা বেগম গর্জে উঠলেন, কি বলছিস? কিছু নিবি না? তোর জন্য এত আয়োজন করলাম। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি তোমাকে দুপুরেও বলেছিলাম এত রান্না করো না মামুনি। মোজাম্মেল খান বলে উঠলেন, এই রেসিপির নাম কি? খেতে খুব ভালো হয়েছে। মেঘ হাসি মুখে গদগদ হয়ে বলল, এটা রুই মাছের কোপ্তা। মোজাম্মেল খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, আবির তুমিও একটু নাও, ভালো খেতে। আবির মৃদু হেসে বলল, আমার সত্যি খিদে নেই চাচ্চু, বন্ধুদের সাথে দেখা হয়েছিল, ওরাদের জোর করে এটা ওটা খাইয়েছে। আচ্ছা। তানভীর স্পষ্ট চোখে তাকিয়ে বলল, আমাকে দিবে না? অবশ্যই। মেঘ দ্রুত তানভীরের কাছে এগিয়ে গেল। তানভীর খেয়েও খুব প্রশংসা করলো। আবির খাওয়া প্রায় শেষ। তানভীরের মুখে প্রশংসা শুনে মোজাম্মেল খান বলল, দেখতে হবে না মেয়েটা কার? আমার মেয়ের হাতে জাদু আছে, যা রান্না করে তাই ভালো হয়, লক্ষ্মী মেয়ে আমার। তানভীর অবাক
চোখে তাকিয়ে প্রশ্ন করলো, সত্যি বলো, এটা তোর রেসিপি? মেঘ লাজুক হেসে উপর নিচ মাথা নাড়ালো। আবির উঠতে যাবে এমন সময় একটা কথা শুনে ধপ করে বসে পড়লো। হালিমা বেগম বলল, মেঘ বাইরে থেকে এসে বায়না ধরলো আবিরের জন্য স্পেশাল আইটেম বানাবে। আমিও না করিনি, কিন্তু আবির তো ওটা টেস্ট করলো না। আবির করুণ চোখে তাকালো। মেঘ রান্না করেছে জানলে বলার আগেই নিয়ে নিত, কিন্তু এখন কি হবে? আবির গলা ছেড়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি, সরি, এখন দিয়ে খেয়ে নিচ্ছি। মেঘ নিস্তব্ধ চোখে তাকালো। কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ বলল, কোনো প্রয়োজন নেই, আপনার খাওয়া শেষ, আপনি এবার যেতে পারেন। আবির চোখের ইশারা আবারও বোঝালো, কিন্তু মেঘ পাত্তা দিল না, উল্টো ভেঙচি কাটলো। তানভীর আবিরের দিকে এক নজর দেখে মেঘের উদ্দেশ্য করে বলল, বুনু, দিয়ে দে, এমন করিস না, দিয়ে দে। সরি ভাইয়া, আমার রেসিপি যেমনই হোক সেদে কাউকে খাওয়াবো না। আবির অশান্ত কণ্ঠে আওড়ালো, দিবি না? না। মোজাম্মেল খান ও হালিমা বেগম দুইজনেই মেঘকে জোরাজোরি করলো, কিন্তু মেঘ নাছোড়বান্দা, সে নিজের সিদ্ধান্তের বাইরে যাবে না। চাচু আর মামনির সামনে আবিরও বেশি জোর করলো না। হতাশ ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ উঠে গেল। তানভীর খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকলো। আবির চোখ বন্ধ করে বিছানায় বসে আছে। তানভীর রুমে ঢুকে মস্করা করে বলল, ভাইয়া, ভাইয়া কি যে মিস করলে? আবির চোখ মেলল, নিরেট কণ্ঠে বলল, সব দোষ তোর। বাহ ভাইয়া বাহ, কথা নেই বাচ্চা নেই, সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিলে। আবির আর কিছু বলল না। খানিকক্ষণ বাদে মেয়ে গেল, দরজায় দাঁড়িয়ে বলল, এই যে আপনাকে ডাকছে। কে? আব্বু। আবির ঝটপট উঠে গেল। মোজাম্মেল খান সোফায় বসে পত্রিকা পড়ছেন। আবির যেতেই বলল, বসো। আবির পাশের সোফায় বসলো। মোজাম্মেল খান মৃদুস্বরে জিজ্ঞাসা করলো, কি করছো ইদানিং? নতুন বিজনেস শুরু করেছি। এভরিথিং আমার দুইটা ফ্রেন্ডও আমার সাথে আছে। অল বেস্ট। গুড। চাকরি করার ইচ্ছা নেই? আবির মাথা নিচু করলো, ঠোঁটে হাসি টেনে বলল, আমার পড়াশোনা এদেশের চাকরিগুলোর খুব একটা ম্যাচ করবে না। এদেশের জব সেক্টর বুঝে প্রিপারেশন নিতে নিতে অনেকটা সময় লেগে যাবে। আমার ধৈর্য খুব কম। মোজাম্মেল খান মৃদু হেসে বলল, কেন, কেউ কি তাড়া দিচ্ছে? আবির লাজুক ভাব নিয়ে তাকালো। চাচুর এমন প্রশ্নের কারণ খুঁজে পেল না, তবে মনে মনে ঠিক উত্তর দিল, আপনার মেয়েকে আমার স্বপ্নে এসে তাড়া দিচ্ছে। মোজাম্মেল খান পুনরায় বললেন, তোমার লাইফ, তোমার সিদ্ধান্ত, কিন্তু তুমি চাইলে আমাদের ব্যবসাতেও জয়েন্ট হতে পারো। আমাদের চিন্তা ভাবনা তো ইয়াং জেনারেশনের মতন হবে না। তুমি তানভীর দায়িত্ব নিলে কোম্পানির নতুনভাবে পরিচিতি পাবে। আমি ধীর কণ্ঠে বলল, আমরা কি আপনাদের মতন দায়িত্বশীল হতে পারবো? কেন পারবে না? আমি আমি কি সব পারতাম? না তো। ভাইজান আমাকে সবকিছু হাতে কলমে শিখিয়েছেন। একবার না পারলে বারবার চেষ্টা করতে বলেছেন। আজ গোটা কোম্পানি আমার দায়িত্বে। তেমন চেষ্টা করলে তুমিও একদিন সফল হবে ইনশাল্লাহ। আবির মুচকি হেসে বলল, ইনশাল্লাহ। দোয়া করবেন চাচু। ফিমানিল্লাহ। মোজাম্মেল খান কয়েক মুহূর্ত নীরব থেকে গুরুভার কণ্ঠে জানতে চাইলেন, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? ভাবি কেমন আছেন? ও, আব্বু ভালো আছেন। ভাবি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মোজাম্মেল খান আবারও জিজ্ঞাসা করলেন, ইকবালরা কি এর মধ্যে বাড়িতে এসেছিল? না, কাকামণি নাকি সময় পায় না। সময় তো কারোরই হয় না, তাই বলে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে? এই যে তুমি আসতে আমার কতটা ভালো লেগেছে তোমাকে বলে বোঝাতে পারবো না। ভাইজানের সাথে কথা হলেই বলে বাসায় আসার জন্য, কিন্তু উনি আসেন না। আবির চাপা নিঃশ্বাস ছেড়ে নরম স্বরে বলল, আপনিও তো বাড়িতে যান না। আমি কিভাবে যাব বলো? ভাইজান যে সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে গেছেন। ব্যবসায় হেরফের হলে কখনো রাগের মাথায় বলেন,
তোমার দ্বারা কিছুই হবে না। আবির নিঃশব্দে হাসলো, নীরব পলক ফেলে ঠান্ডা কণ্ঠে বলল, চাচা একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? হ্যাঁ বাবা বলো। এর মধ্যেই হালিমা বেগমও এসে বসলেন। আবির মামনির দিকে এক নজর তাকিয়ে বলতে শুরু করলো, আমি চাই সামনের ঈদটা আমরা সবাই একসঙ্গে পালন করি। আমার অনেক দিনের ইচ্ছে, প্লিজ। মোজাম্মেল খান আবিরের মুখের দিকে তাকালেন। আবিরের দৃষ্টি কোমল, চোখে মুখে কোনো আকুতি। মোজাম্মেল খান কিঞ্চিৎ হেসে বলল, আমার ভাতিজার ইচ্ছে আমি পূরণ করব না, তা কি হয়? ইনশাল্লাহ তোমার ইচ্ছে পূরণ করব। হালিমা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি যাবে তো? হালিমা বেগমও চোখ ছলছল করছে, শীতল কণ্ঠে বলল, আমরা 2 দিন আগেই চলে যাব, ঠিক আছে? আচ্ছা। মোজাম্মেল খান কিছু একটা ভেবে আবারও প্রশ্ন করলেন, শরীফকে চেনো? জি জি চাচু, ঈদের একদিন আগে বিয়ে। শফিককে চেনো? জি জি চাচু, ঈদের একদিন পর বিয়ে। ভালোই হলো, ঈদে বাড়ি গেলে শরীফের বিয়েটাও দেখে আসতে পারবো। আবিরের ঠোঁটে হাসির ঝলক দেখা গেল। মোজাম্মেল খান উঠে দাঁড়ালেন, রুমের দিকে যেতে যেতে বললেন, আমার প্রেশারের ওষুধটা খেতে হবে, তোমরা গল্প করো। ঠিক আছে। মোজাম্মেল খান যেতে আবির বলল, মামনি, তোমার এই বয়সে একা থাকতে বোর লাগে না? আম্মু সারাক্ষণ শুধু বলে হালিমা থাকলে কত ভালো হতো, আকলিমাটাও আসে না, তোমাদের আম্মু খুব মিস করে। হালিমা বেগম এ পর্যায়ে কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, জানিস একা থাকলেই আমার কান্না আসে, বড় আপার সাথে কাটানো দিনগুলোর কথা খুব মনে পড়ে। তুইও বিদেশে চলে গেলি, মেঘের স্কুল কলেজ প্রাইভেট সবকিছু এদিক থেকে কাছে হয়। মেয়েটার মাঝে অসুস্থ হয়ে গেল, এত দূর থেকে জার্নি করতে কষ্ট হয়, তাই বাধ্য হয়ে তোর চাচু এখানে চলে আসলো। ওদিকে ইকবালের কাজের চাপ বাড়লো, ঢাকায় আসতে পারে না, তাই আকলিমাদের নিয়ে গেল ওখানে। সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। ভাইজান আর বড় আপা একা অত বড় বাসায় একা থাকতে পারেন না, সারাক্ষণ কল দিয়ে কান্নাকাটি করেন। তোর কথা মনে পড়ে, আমাদের কথা মনে পড়ে। এসব থেকে দূরে সরাতে ভাইজান হুট করেই গ্রামের বাড়ি করার সিদ্ধান্ত নিলেন। তারপর বড় আপাকে নিয়ে গ্রামে চলে গেলেন। ওখানে থাকলে তো সপ্তাহে একদিন হলেও যেতে পারতাম, দেখা সাক্ষাৎ হতো। ওখানে কিভাবে যাই বল? আবির নরম স্বরে বলতে লাগলো, আব্বুকে গ্রামের বাড়ির কথা আমি বলেছিলাম। হালিমা বেগম কিঞ্চিৎ ক্ষিপ্ত হলেন, করুণ কণ্ঠে বললেন, তুই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছিস? আবির এক হাতে নিজের কানে হাত রেখে বলল, সরি মামনি, আমার তখন মনে হয়েছিল আম্মু নতুন পরিবেশে গেলে ভালো থাকবে। সবচেয়ে বড় বিষয়, আমি দেশে ছেড়ে যাওয়ার পর প্রতি পদে পদে দেশের প্রতি টান অনুভব করেছি, মাটির গন্ধ মিস করেছি। তোমাদের কথা কি বা বলবো। তখন একটা সময় মনে হয়েছিল ঢাকা ছাড়া আমার ঠিকানা কোথায়। আমি যে কোনোদিন দাদা বাড়ি যাই না, এতে করে আমরা আমাদের পৈতৃক নিবাস হারাতে বসেছি। কিছু বছর পর আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। গ্রামে যাতায়াত করলে আত্মীয়তার সম্পর্ক গভীর হবে, মায়া বাড়বে, কোনো অনুষ্ঠান বাড়ি ফেরার আমেজ মন ভরে উঠবে। আমি প্রতিনিয়ত বাড়ি ফেরার জন্য ছটফট করেছি। আমি চাই আমাদের দাদা বাড়িতে যাওয়ার জন্য হলেও আমরা এইভাবে ছটফট করি, সারা বছর না যাই, শুধু ঈদে গেলাম, সমস্যা নেই তো। হালিমা বেগম মুগ্ধ চোখে আবিরকে দেখছে। ছেলেটার বয়স কতই বা হলো, অথচ ভাবনা তার কতদূর পৌঁছালো। হালিমা বেগম এপাশ ওপাশ মাথা নাড়লেন, তখনই মেয়ে গেল। আম্মুর পাশে বসে আম্মুকে জড়িয়ে ধরে বলল, তোমরা কি গল্প করছো, আমিও শুনবো। হালিমা বেগম মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এই ঈদে তোর কোনো চাপ আছে? মেঘ
উস্কুস চোখে তাকিয়ে বলল, একদম না। কিন্তু কেন? এবার ঈদে আমরা বাড়িতে করব। কোন বাড়ি? আবির ভ্রু কুঁচকে খানিকটা বিরক্তি নিয়ে বলল, তো দাদা বাড়িতে। মেঘ উত্তেজিত কণ্ঠে শোধালো, তার মানে বড় আব্বু বড় আম্মুর সাথে? আবির উপর নিচ মাথা নাড়লো। আর মেঘ আবারও প্রশ্ন করলো, মাদিরাও আসবে? আবির হেসে জবাব দিল, হ্যাঁ। হালিমা বেগম বললেন, ঈদের পর বিয়েও আছে একটা। মেঘ মেঘ কথার পিঠে প্রশ্ন করে বসলো, আবির ভাইয়ের বিয়ে? আবির ভীষণ রকমের চমকালো, হতভম্ব চোখে তাকিয়ে রইল। হালিমা বেগম মেঘের হাতে চেপে বলল, আবিরের বিয়ে না, শরীফের বিয়ে। শরীফকে? সম্পর্কে তোর কাজিন হয়। আবির নিষ্প্রভ হয়ে মেঘকে দেখছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করলো, আপনি বিয়ে করবেন কবে আবির ভাই? মেঘের এমন প্রশ্ন শুনে আবিরের মুখ ভার হলো, দু চোখ বন্ধ করে চাপা নিঃশ্বাস ছাড়লো। গুরুগম্ভীর কণ্ঠে জবাব দিল, জানি না। আবিরের উত্তর মেঘের মনে ধরল না। মলিন কণ্ঠে শোধালো, আপনার বিয়েতে কি আমায় দাওয়াত দেবেন না? মামুনির সামনে কি বলবে বুঝতে পারছে না। এদিকে হালিমা বেগমও মেঘকে থামানোর চেষ্টা করছেন। আবির রাশভারী কণ্ঠে বলল, তোকে ছেড়ে আমার বিয়েই অসম্পূর্ণ থাকবে? আবিরের কথা শুনে মেঘের দুঅধর দুদিকে সরে গেল, দু চোখ বড় করে তাকালো। আবির কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবারও বলল, তোর জন্য স্পেশাল কার্ড পাঠাবো, চিন্তা করিস না। হালিমা বেগম উঠে গেলেন, যেতে যেতে বললেন, অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুমাতে যা তোরা। মেঘ বলল, আবির ভাই এসেছে এতদিন পর, একটু গল্প করি। আচ্ছা। হালিমা বেগম চলে গেলেন। আবির মেঘের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তুই খুব স্বার্থপর। কেন? আবির উত্তর দিল না। মেঘ আবারও প্রশ্ন করলো, আমি আপনার সাথে কি করেছি? আবির ছোট করে বলল, তুই ভেবে দেখ আমি কেন বললাম। মেঘ মনমরা কণ্ঠে বলল, ভেবেছিলাম আপনার সাথে গল্প করব, কিন্তু আপনার কথাবার্তা সুবিধার না, গল্প করা সম্ভব হবে না বোধহয়। আবির দুপা উঠিয়ে বসলো, সোফার কুশন টেনে নিজের কোলে রাখলো। কোনয়ের সাহায্যে কুশনের ভর দিয়ে থুতনিতে হাত ঠেকালো। মেঘের চোখে চোখ রেখে অস্পষ্ট কণ্ঠে বলল, বল শুনছি। আবিরের নিষ্পলক চোখের চাহনির প্রতিবারের মতন এবারও মেঘের মনের ভেতর স্রোত হয়ে গেল। প্রেম নাকি মায়া, এ কোনো বন্ধনে জড়িয়ে যাচ্ছে মেঘ। আবির মুগ্ধ দৃষ্টিতে মেঘকে দেখছে, মনে হচ্ছে সময়টা হঠাৎ থেমে গেছে, পৃথিবীর সব কোলাহল শূন্যের রূপ নিয়ে বসেছে। মেঘের গভীর দু চোখের চাহনি ক্ষীণ হলো, ঠোঁটে মৃদু হাসি ফুটল। আবিরের মনে মস্তিষ্কে কেবল মেঘের আনাগোনা চলছে। পাখার বাতাসে উঠতে থাকা মেঘের চুলের প্রতিটি ভাঁজ আবিরের বন্দি করে রেখেছে। মেঘের মোহগড়ে আবদ্ধ আবির। মেঘ নিরস কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির তখনও ঘরে আটকে আছে, ভ্রুযুগল কোঁচকালো, শান্ত চোখের চাহনি। পুনঃ কণ্ঠে শুধু বলল, এই হুতে যেন এক আকাশ সম ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে। মেঘ অতর্কিতে তাকালো আবিরের অভিমুখে। মায়া জড়ানো কণ্ঠে আটকে গেল মেঘের মন। এই মুহুর্মুহুর নেশালো কণ্ঠে শোনার জন্য মেঘের আমৃত্যু আবিরকে ডাকবে। আবির ভাইয়ের প্রতি উত্তরে শুধু বললেই হবে। সব ভেবেই মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আবির সহসা গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কিছু বলবি?